বিসমিল্লাহির রহমানির রাহিম। টক শো পরিবর্তন বাংলাদেশ, সাপ্তাহিক নবদ্বীপ নিউজ ও নবদ্বীপ টিভি কানাডা থেকে বহুল প্রচারিত এই টক শো পরিবর্তন বাংলাদেশ। আজকে দর্শক শ্রোতাদের জন্য আমরা এমন একজন অতিথিকে হাজির করতে পেরেছি। তিনি একাধারে ফুটবল খেলোয়াড়, রাজনীতিবিদ, সমাজসেবক, সবচেয়ে যার বড় পরিচয় তিনি একজন সম্মুখ সারির যোদ্ধা। এই লাল সবুজের পতাকাটা ছিনিয়ে আনতে যিনি সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন এবং লাল সবুজের পতাকাটাকে ছিনিয়ে এনেছেন, সেই হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে আমাদের জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন। সত্যি একটি গৌরবের বিষয়। আমরা তাকে সাপ্তাহিক নবদ্বীপ নিউজ ও নবদ্বীপ টিভির পক্ষ থেকে সেলুট এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য, তার মূল্যবান সময় দেওয়ার জন্য। জনাব হাফিজউদ্দিন আহমেদ বিক্রম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি নবদ্বীপ টিভির পক্ষ থেকে। ধন্যবাদ। নবদ্বীপ নিউজ এবং নবদ্বীপ টিভির সকল পাঠক এবং দর্শকদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আমরা আজ, আপনি অনেক টিভি শো এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। আমরা আজ সেই ধরনের টক শো বা আলোচনা আমরা করতে চাই না, আমরা একটু পরিবর্তন আনতে চাই। আমরা আজ আপনার সাথে অত্যন্ত কথোপকথনের মতো একটি আলোচনার মতো করতে চাই, এবং যাতে করে নতুন প্রজন্ম এবং আমাদের যারা দর্শক শ্রোতা আছে নবদ্বীপ টিভি, তারা জানতে পারবে এবং জ্ঞান অর্জন করতে পারবে। আমি প্রথমে এই লাল সবুজ পতাকাটাকে ছিনিয়ে আনতে, দেশকে পরাধীনের হাত থেকে মুক্ত করতে আপনি যে সম্মুখ সারিতে যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং বীর বিক্রম, আপনি একটা বীর বিক্রম উপাধিতে ভূষিত হয়েছেন। তো আপনি যদি একটু স্মৃতিচারণ করেন আমাদের এই দেশটি মুক্ত করার জন্য, আপনার যে স্মৃতি আপনার মনে দাগ কেটে রয়েছে, সে স্মৃতিতে যদি একটু মন্থন করেন। 1971 মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির জন্য এক গৌরবময় উপাখ্যান। 71 মার্চে আমি যশোর ক্যান্টনমেন্টে অবস্থিত পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নে কর্মরত ছিলাম তরুণ ক্যাপ্টেন হিসাবে। 71 মার্চে সারা দেশ উত্তপ্ত হয়ে উঠেছিল শেষভাবে, এবং 25 মার্চ তারিখে পাক বাহিনী একটি ক্র্যাকডাউন করে বহু লোককে হত্যা করে ঢাকা এবং অন্যান্য শহরে। কিন্তু আমরা যশোরের সীমান্ত অঞ্চলে ট্রেনিং এ ব্যস্ত থাকায় এই গণহত্যার খবর পাইনি, এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এই আমার ব্যাটালিয়ন ছাড়া আরো 4টি ব্যাটালিয়ন বাংলাদেশের তৎকালীন ইস্ট পাকিস্তানের বিভিন্ন শহরে কর্মরত ছিল। দ্বিতীয় ইস্ট বেঙ্গল জয়দেবপুরে, তৃতীয় ইস্ট বেঙ্গল সৈয়দপুরে, চতুর্থ ইস্ট বেঙ্গল ব্রাহ্মণবাড়িয়ায়, অষ্টম ইস্ট বেঙ্গল চট্টগ্রামে। তো 30 মার্চ তারিখে আমরা যখন যশোর ক্যান্টনমেন্টে আমরা ফিরে আসি গভীর রাত্রে, 30 মার্চ সকালে পাঠান ব্রিগেডিয়ার সর্দার আব্দুর রহিম দুরানি আমার ব্যাটালিয়ন অর্থাৎ 700 সৈনিকের যে সংগঠন প্রথম ইস্ট বেঙ্গলকে নিরস্ত্র করার নির্দেশ দেয়। এই নির্দেশ পাওয়ার সাথে সাথে আমাদের সৈনিকেরা আমরা সবাই বিদ্রোহ করি, অস্ত্রাগার ভেঙে অস্ত্রশস্ত্র হাতে নিয়ে আমাদের সৈনিকেরাই প্রথম পার্শ্ববর্তী পাঞ্জাবি ইঞ্জিনিয়ার কোম্পানির পাকিস্তানি সৈনিকদের উপর গুলি বর্ষণ করে। পাকিস্তানের 25 বছরে বাঙালিদের মনে অনেক ক্ষোভ ছিল, আমাদের ভোটের মূল্য ছিল না, আমরা পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিদের দ্বারা একটি কলোনির মতো শাসিত হয়ে আসছিলাম, সুতরাং মানুষের মনে ক্ষোভ ছিল অনেক। মার্চের 2 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটি স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয় বটতলায়, এবং বাংলাদেশের ছাত্ররাই প্রথম দেশ স্বাধীনতার কথা গ্রামে গঞ্জে প্রচার করে। তাদের একটি স্লোগান সে সময় খুবই জনপ্রিয় হয়, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই স্লোগানের পরে তরুণ ছাত্র সমাজ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ব্যাপ্ত জনপদে উদ্দীপ্ত হয়ে স্বাধীনতার মঞ্চে দীক্ষিত হয়। আমাদের সেনাবাহিনীর সদস্যদের মনের মধ্যেও অনেক ক্ষোভ ছিল যে একটি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরও বাঙালিদের রাজনৈতিক দল আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়া হয়নি, এবং তৎকালীন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী রূপে তারা নিয়োগ দিতে স্বীকৃতি দিচ্ছিল না।
জাস্টিস তো করা দূরের কথা, উল্টো রাষ্ট্র ক্ষমতা দেওয়া তো দূরে থাকুক, তারা বাঙালিদের উপরে, নিরীহ বাঙালিদের উপরে একটি হত্যাযজ্ঞ চালায়। যাই হোক, আমাদেরকে যখন নিরস্ত্র করে 30শে মার্চ তারিখের সাথে সাথে আমরা বিদ্রোহ করে পাকিস্তানিদের সাথে যুদ্ধ লিপ্ত হই। ইতিমধ্যে যেহেতু বাঙালিদের অন্যান্য ইউনিট ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বিদ্রোহ করেছে, পাকিস্তানিরা আমাদের বিদ্রোহের জন্য প্রস্তুত ছিল। তো তারা আমাদের উপর আক্রমণ করে। ক্যান্টনমেন্টের ভিতরে 8 ঘন্টা ব্যাপী একটি লড়াই হয়। এই যুদ্ধে আমাদের পক্ষে সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন শহীদ হন এবং আমাদের গোলাগুলি শেষ হয়ে গেলে আমি 200 সৈনিক নিয়ে বেরিয়ে আসি ক্যান্টনমেন্ট থেকে। গুলি বৃষ্টির মধ্যে দিয়ে আমরা বেরিয়ে আসি, তার মধ্যে কেউ কেউ হতাহত হয়। আমি ভাগ্যক্রমে কোনো আহত হইনি। বাইরে এসে তখন দেখলাম যে, জানতে পারলাম যে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আমার ধারণা ছিল 30শে মার্চে আমি বোধহয় একমাত্র বাঙালি কর্মকর্তা যিনি বিদ্রোহ করেছেন পাকিস্তান সরকারের বিরুদ্ধে। আমি জেনে অত্যন্ত আনন্দিত হই যে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এবং আমার জন্য ইট ওয়াজ এ গ্রেট সেন্স অফ রিলিফ। যে আমরা তখনই প্রথম দিনই বুঝতে পেরেছি যে এটা আমরা ইতিহাসে যে আলজেরিয়া, ভিয়েতনাম, অন্যান্য দেশের মুক্তিযুদ্ধের কথা পড়েছি, বাংলাদেশেও সেই মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এবং আমার মনে কোনো দ্বিধা ছিল না, কোনো সন্দেহ ছিল না যে আমরা অবশ্যই বিজয়ী হব। পরবর্তীকালে আমি যশোর এলাকাতে মে মাস পর্যন্ত যুদ্ধ করি। তারপরে জুন মাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জেড ফোর্স নামে একটি ব্রিগেড গঠন করা হয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম, 3য় এবং 8ম ব্যাটালিয়নের সমন্বয়ে। এর কমান্ডার ছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। তার নামের আদ্যক্ষর জেড দিয়েই এই ফোর্স জেড ফোর্স নামে পরিচিত হয়। মুক্তিযুদ্ধের ইতিহাসে এই জেড ফোর্স সবচেয়ে বেশি সাহসিকতা পদক অর্জন করে, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক সবচেয়ে বেশি। এবং আমার ব্যাটালিয়ন ইস্ট বেঙ্গলের 1ম ইস্ট বেঙ্গল, তারা সেনাবাহিনীর মধ্যে, মুক্তিবাহিনীর মধ্যে সবচেয়ে বেশি সাহসিকতা পদক অর্জন করে। কেবল পদক বেশি পেয়েছে তাই নয়, শহীদের সংখ্যাও আমাদের সর্বাধিক। আমরা বহু সম্মুখ সমরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লিপ্ত হয়েছি। আমি নিজেও 30শে জুলাই তারিখে কামালপুর আক্রমণে আহত হয়েছিলাম। আমার বন্ধু ক্যাপ্টেন সালাউদ্দিন সেখানে শহীদ হন। অনেক রক্ত এবং অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছে। যুদ্ধের শেষ ভাগে আমরা সিলেট অঞ্চলে যুদ্ধ করি। একটি উল্লেখযোগ্য অপারেশনের কথা আমি শ্রোতাদেরকে জানাতে চাই। 28শে নভেম্বর তারিখে জকিগঞ্জের গৌরীপুর নামক একটি স্থানে পাকিস্তানি বাহিনীর 31 পাঞ্জাব রেজিমেন্ট আমার পল্টন 1 ইস্ট বেঙ্গলের উপরে আক্রমণ চালায়। এই ভয়াবহ যুদ্ধের পর এই পাঞ্জাবি ব্যাটালিয়নটি ধ্বংস হয়ে যায়। তাদের ক্যাপ্টেন সরওয়ার আমাদের হাতে, মেজর সরওয়ার আমাদের হাতে নিহত হন এবং আমরা 26 জন পাঞ্জাবি সৈনিককে জীবিত অবস্থায় বন্দী করি। এই যুদ্ধ পরিচালনা করেছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। একটি ঘটনা হলো, আমার বন্ধু ক্যাপ্টেন মাহবুব, তিনি একটি কোম্পানি কমান্ডার হিসাবে 100 গজ দূরে আরেকটি পরীক্ষায় বসে শত্রুর বিরুদ্ধে নিজের সেনাদলকে পরিচালনা করছিলেন। এমন সময় পাকিস্তানিদের একটি গোলা এসে তার 5-6 ফুট দূরে পড়ে, কামানের গোলা, এবং সাথে সাথে তিনি শহীদ হন। তার এই ট্রেঞ্চ বা পরীক্ষার 100 গজ পূর্ব দিকেই আমি এবং মেজর জিয়াউর রহমান একই ট্রেঞ্চে ছিলাম। এই গোলাটি যদি 100 গজ পূর্ব দিকে পড়তো তাহলে আমি এবং মেজর জিয়াউর রহমানের নাম শহীদের তালিকাভুক্ত হতো। যুদ্ধের মাধ্যমে আমি 3 জন বন্ধুকে হারিয়েছি, ক্যাপ্টেন সালাউদ্দিন, ক্যাপ্টেন মাহবুব এবং লেফটেন্যান্ট আনোয়ার। এবং 1ম ইস্ট বেঙ্গলের 100-র অধিক সৈনিক যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছে। দেশের স্বাধীনতার জন্য 1971 সালে বাঙালিরা বীর বিক্রমে যুদ্ধ করেছে। তখনকার জনগণের মনোভাবই ছিল লড়াকু। আজকের বাংলাদেশ দেখলে বোঝার উপায় নাই যে এরা যোদ্ধার জাতি বা 71-এ এরকম মরণপণ যুদ্ধ করেছে। আজকে সব দেখলে মনে হয় যে বাঙালিরা একটি মৃতপ্রায় জাতিতে পরিণত হতে চলেছে। 71-এর রণাঙ্গনের সেই শৌর্যবীর্যের কাহিনী এখন হয়তো ইতিহাসের পাতাই আছে। আরেকটি জিনিস, আমরা মুক্তিযুদ্ধে হিসাবে অনেক দুঃখবোধে আক্রান্ত হই যে এখন মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 80,000, এখন এটি 2.5 লাখে পরিণত হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের চাইতে সংখ্যায় 2.5 গুণ বেশি হয়ে গিয়েছে। কালো একটি কোট পরলেই এখন সে মুক্তিযোদ্ধা হয়ে যায়।
প্রত্যেকের নামের আগেই দেখি বীর মুক্তিযোদ্ধা, যে কোনো রকমের শরণার্থী হয়ে পশ্চিম বাংলায় প্রবেশ করেছে, আগরতলায় প্রবেশ করেছে, সেই বীর মুক্তিযোদ্ধা খেতাবটি লিখে ফেলে। এবং আজকেও একটি দুঃখজনক ঘটনা দেখলাম যে জেড ফোর্স কমান্ডার মেজর জিয়াউর রহমানের বীর উত্তম খেতাবটি এই সরকার কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা যারা জেড ফোর্সের সৈনিক, আমরা যারা জিয়াউর রহমানের অধীনে যুদ্ধ করেছি, একই সাথে মৃত্যুর মুখোমুখি যুদ্ধ করেছি, আমাদের জন্য এটি অত্যন্ত দুঃসংবাদ। রাজনৈতিক ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এই ধরনের জিয়াউর রহমানের খেতাব ছিনিয়ে নেওয়া, এটি অত্যন্ত লজ্জাস্কর। এর ফলে মুক্তিযুদ্ধই বিতর্কিত হলো এবং যে বীর বিক্রমে বাংলার তরুণ সমাজ আপামর আবাল বৃদ্ধ বনিতা যুদ্ধ করেছিল, এটি তাদের উপরে একটি চপেটাঘাত। 50 বছর পরে এই ধরনের অ্যাকশন নেওয়া অত্যন্ত দুঃখজনক। এটি মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হয়েছে। যাই হোক, 16 ডিসেম্বর তারিখে 14 ডিসেম্বর তারিখে আমরা চা বাগানের মধ্যে দিয়ে সিলেট শহরে প্রবেশ করি এবং 14-15 2 দিন তুমুল যুদ্ধ হয় পাক বাহিনীর বিরুদ্ধে সিলেট শহরে এমসি কলেজ এলাকাতে। এবং ভারতীয় বাহিনীর আগেই আমরা মুক্তি বাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল মেজর জিয়ার নেতৃত্বে সিলেটে প্রবেশ করি। পাকিস্তানিদের সাথে সারাদিন ব্যাপী যুদ্ধের পর তাদেরকে পরাভূত করি এবং পরদিন 15 ডিসেম্বর তারা পাকিস্তানিরা সারেন্ডার করার অভিপ্রায় ব্যক্ত করে। 16 ডিসেম্বর বীরের বেশে আমরা সিলেট শহরে রাজপথ কাঁপিয়ে আমরা জেড ফোর্সের সৈনিকেরা, প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দুর্ধর্ষ লড়াকু সৈনিকেরা আমরা রাজপথে নেমে আসি এবং 16 ডিসেম্বর যে যুদ্ধ শুরু করেছিলাম যশোর ক্যান্টনমেন্টে 30 মার্চ তারিখে, সেটি সাফল্যের সাথে সমাপ্তি দেখতে পেলাম 15 মার্চ সিলেট শহরে। আমার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এক ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা। জনতার একজন হয়ে জনগণের মুক্তির জন্য যুদ্ধ করতে পেরেছি, এটিকে আমি একটি বিরাট সৌভাগ্য বলে মনে করি। 1971 মহান মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ, জনতার যুদ্ধ। 7 কোটি মানুষ যে যেভাবে পেরেছে নিজ নিজ অবস্থান থেকে মুক্তিযুদ্ধের প্রচেষ্টাকে সাহায্য করেছে, বেগবান করেছে। আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ। তবে যারা জীবনের বিনিময়ে দেশটি অর্জন করেছে, যারা রক্ত দিয়েছে, জীবন বিলিয়ে দিয়েছে, তাদের অনেকেই আজকে হতাশ। আমি নিজেও দুঃখবোধে আক্রান্ত। আপনাকে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আমরা আসবো সেই বিষয়। আমি আরেকটি প্রশ্ন যাচ্ছি, সে প্রশ্নটি হলো যে আপনারা যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা নিয়ে দেশে যুদ্ধ করেছেন জীবনকে বাজি রেখে, সেই স্বপ্ন কি আপনি মনে করেন সফল হতে যাচ্ছে না সফল হয়েছে? আমার মনে হচ্ছে এবং আমার মতো অনেক মুক্তিযোদ্ধাই মনে করে যে স্বপ্ন এবং আদর্শ ধারণ করে আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম, তার অনেকটাই বাস্তবায়িত হয়নি। আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি, একটি ভূখণ্ড পেয়েছি, কিন্তু যে আদর্শ, যে স্বপ্ন ধারণ করেছি একটি সমৃদ্ধ বাংলাদেশের, যেখানে সাম্য এবং মানবিক মূল্যবোধের মর্যাদা থাকবে, যেখানে প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে, যেখানে মানুষ একে অন্যের সাথে মানুষে মানুষে কোনো বিভাজন থাকবে না, প্রতিটি মানুষের কাজ জন্য সুযোগের সমতা থাকবে, সেই ধরনের স্বপ্নের বাংলাদেশটি ধীরে 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 হারিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের মূল চেতনা মোটেই বাস্তবায়িত হয়নি। দেশ আজকে, মুক্তিযুদ্ধ ছিল মূলত গণতন্ত্রের জন্য যুদ্ধ। 71 যুদ্ধটি গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। অত আজকের বাংলাদেশে গণতন্ত্র নির্বাচনে মানুষের ভোটাধিকার নেই। যে পাকিস্তানিরা আমাদের ভোটাধিকারকে মূল্য দেয়নি বলেই তো আমাদেরকে অস্ত্র ধারণ করতে হয়েছে। আজকে আমাদের নিজ দেশে জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে না, তাদের ভোটাধিকার নাই এবং ভোটে ইলেকশনে কারচুপি, ভোট রিগিং কে একটি শিল্পে পরিণত হয়েছে বর্তমানে। সাধারণ মানুষকে ভোটাধিকার বঞ্চিত করা যে কত বড় অপরাধ বর্তমান শাসক গোষ্ঠী সেটি উপলব্ধিও করে না। এটি অত্যন্ত দুঃখজনক যে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, বাক স্বাধীনতা নাই, মনোভাব প্রকাশ করতে পারে না। আমরা সবাই ভয়ের সংস্কৃতির মধ্যে বসবাস করি। আজকের কিশোর তরুণরা ভয়ের সংস্কৃতির মধ্যে দিয়ে বড় হয়ে উঠছে এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে যে পরিবর্তন সূচিত হয়েছিল, যেই চেতনা ধারণ করে অসংখ্য মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, ধীরে ধীরে তা হারিয়ে যেতে বসেছে এবং দুঃশাসন ক্রমেই আমাদেরকে গ্রাস করছে। রাজনীতির হয়েছে ব্যাপক দুর্বৃত্তায়ন। এই ব্যাপক দলীয়করণের ফলে সুযোগের সমতাও, নাগরিকদের সুযোগের সমতাও এখন আর দেখা যাচ্ছে না। সুতরাং আমরা অনেকটাই হতাশ। ধন্যবাদ।
আমি আরেকটি সম্পূরক প্রশ্ন করতে চাই। আমাদের অনেক দর্শক শ্রোতা প্রশ্ন আপনি যখন আসবেন আমাদের টিভিতে শুনতে পেয়ে কিছু প্রশ্ন আমাদেরকে দিয়েছে। যেমন একটি এখানে আপনারা সামরিক বাহিনী থেকে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মুক্তিযুদ্ধে যারা ছিল মুক্তিযোদ্ধা তারা সম্মুখ সারিতে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। আরেকটি পর্যায়ে মুজিব বাহিনী। এই ৩ টার মধ্যে আপনি মানে কিভাবে তুলনামূলক মুজিব বাহিনীর কার্যক্রমটা কি ছিল? মুক্তিযোদ্ধাদের কার্যক্রম কি ছিল? আর সামরিক বাহিনী যারা ছিল তারা কি ভূমিকা পালন করছে যদি সংক্ষেপে আপনি আমাদের এই বিষয়টা তুলে ধরেন। মুক্তিবাহিনীর কয়েকটি অংশে বিভক্ত ছিল। সবচাইতে বড় বা যুদ্ধক্ষেত্রে যারা এফেক্টিভ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে, মূল বাহিনী যেটি, সেটিকে বলা হতো নিয়মিত বাহিনী। এর মধ্যে ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৬টি ব্যাটালিয়ন, এর মধ্যে কিছু ইপিআর বাহিনী। ইপিআর এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদেরকে নিয়ে গঠিত হয়েছিল নিয়মিত বাহিনী। এই নিয়মিত বাহিনীর অন্তর্ভুক্ত ছিল বেশ কয়েক হাজার ছাত্র, যুবক, যাদেরকে আমরা ১-২ মাসের ট্রেনিং দিয়ে যোদ্ধায় পরিণত করেছিলাম। এটি হলো মূলত নিয়মিত বাহিনী। এছাড়া একটা গেরিলা বাহিনীর মতো সৃষ্টি করা হয়েছিল, যাদের অত সামরিক ট্রেনিং ছিল না, তারা অস্ত্র চালাতে জানতো এবং গরিলা পদ্ধতিতে দেশের মধ্যে প্রবেশ করে শত্রুর ঘাঁটি কোথায় আছে সে সম্পর্কে নিয়মিত বাহিনীকে খবর সরবরাহ করা এবং স্থানীয়ভাবে পুল, কালভার্ট ইত্যাদি ধ্বংস করে পাক বাহিনীর গতিবিধিকে আরো সংকুচিত করে দেওয়া। এভাবে নানা ধরনের গেরিলা পদ্ধতির যুদ্ধ যারা করতো তাদের নাম ছিল মুক্তি ফৌজ। তো নিয়ামতী বাহিনী এবং মুক্তি ফৌজই প্রধানত এই মুক্তি বাহিনীর বৃহৎ অংশ ছিল। স্বাধীনতার অব্যবহিত পূর্বে কয়েক মাস আগে একটি রাজনৈতিক বাহিনীর জন্ম দিয়েছে ভারতীয় সেনারা, ভারতীয় সরকার। ভারতীয় মেজর এটা কোন মাসটাতে আপনি মুজিব বাহিনী ভারতীয় সরকার গঠনটা করলো? এটা সম্ভবত মে জুন মাসের দিকে আমার মনে হচ্ছে, মে জুন। এর সম্পর্কে আমরা জানি না। এটি মূলত একটি রাজনৈতিক বাহিনী, এরা কখনো কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি। এদেরকে সৃষ্টি করেছে ভারত সরকার, মেজর জেনারেল, ভারতীয় অফিসার মেজর জেনারেল উবানের নেতৃত্বে। সুতরাং এটি ভারতীয় বাহিনীর অধীনস্থ একটি বাহিনী ছিল, যাদের কাজ ছিল আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করা এবং স্বাধীনতার লাভের পর যদি আওয়ামী লীগের হাত থেকে বা নির্বাচিত নেতাদের হাত থেকে বা অন্য কোনোভাবে রাষ্ট্র ক্ষমতার থেকে আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, এই আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই মুজিব বাহিনী নামে একটি রাজনৈতিক বাহিনী সৃষ্টি করা হয়েছে। এরা কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি, যুদ্ধের ট্রেনিংও তাদের কতটুকু ছিল আমরা জানিনি। এটি মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি মেজর তৎকালীন কর্নেল আতাউল গনি ওসমানীর অধীনেও ছিল না। এমনকি যে সিভিল সরকার আমাদের ছিল, একটি স্বাধীন বাংলাদেশ সরকার, জনাব তাজউদ্দিন আহমদ যার প্রধানমন্ত্রী ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম যার অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন, এদের নিয়ন্ত্রণেরও বাইরে ছিল। এটি সম্পূর্ণভাবে ভারতীয়দের দ্বারা গঠনকৃত, ভারতীয়দের নিয়ন্ত্রিত একটি বাহিনী, যাদের উদ্দেশ্য ছিল রাজনৈতিক। দেশ স্বাধীন করার জন্য এরা কোনো ভূমিকা রাখেনি। এটি হলো মুজিব বাহিনীর পরিচয়। তো এখনো তারা নিজেদেরকে বীর মুক্তিযোদ্ধা দাবি করে, আমরা নীরব দর্শকের মতো তাকিয়ে থাকি। আরেকটি প্রশ্ন না করলেই না, আপনারা সম্মুখ সারিতে যুদ্ধ করলেন, আমাদের একজন প্রধান সেনাপতিও ছিল লেফটেন্যান্ট কর্নেল আতাউল গনি ওসমানী। তো উনি থাকা সত্ত্বেও আমরা কেন ভারতীয় বাহিনীর কাছে পাকিস্তান বাহিনীকে আত্মসমর্পণ করতে দেখা যাচ্ছে, এটার রহস্যটা যদি সংক্ষেপে বলেন। ভারতীয় বাহিনী প্রথম দিকে আমাদের মে মাস পর্যন্ত কোনো সাহায্য করেনি। কেবলমাত্র যারা যে পাক বাহিনী আক্রমণের কারণে যারা ঘর বাড়ি ছেড়ে যে ভারতের শরণার্থী হিসাবে বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছে, রিফিউজি ক্যাম্পে, তাদেরকে খাবার দাবার দিত, নিম্ন মানের খাদ্য তারা পেত। অনেক মানুষ মহামারীতে অসুখ বিসুখে মারা গিয়েছে শরণার্থীরা। মে মাসের পরে জুন মাসের দিকে যখন তারা দেখতে পারলো যে মুক্তি বাহিনী পাকিস্তানিদেরকে পর্যুদস্ত করে ফেলেছে গেরিলা কায়দায়, বিভিন্ন জায়গায় পুরো দেশবাসী পাকিস্তানিদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়েছে, তখন ভারতীয় সরকার, ভারতের জনগণেরও ধারণা হলো যে এই যুদ্ধে বাঙালিদের বিজয় অবশ্যম্ভাবী। যেহেতু আমরা ৩-৪ মাস লড়াইয়ের ফলে পাকিস্তানিদেরকে অনেকটা সফট করে এনেছি এবং জনসমর্থন বিবর্জিত হয়ে পাক বাহিনীও অসহায় বোধ করছিল, এই সময়ের সুযোগ নিয়েই ভারতীয় বাহিনী যুদ্ধে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। তারা আমাদেরকে প্রথম দিকে অস্ত্রশস্ত্র দেয়, খাবার দাবারে সাহায্য করে
এবং পরবর্তীকালে 22শে নভেম্বর থেকে তারা সক্রিয়ভাবে সীমান্ত অতিক্রম করে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। এবং এই যুদ্ধে আমরা যে 9 মাসের যুদ্ধে তারা যুদ্ধ করেছে হয়তো 2 সপ্তাহ, কিন্তু এই যে 9 মাস, বাকি 9 মাস যে আমরা যুদ্ধ করে পাকিস্তানি বাহিনীকে পর্যুদস্ত করে রেখেছি, অনেক আক্রমণে তাদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছি, তাদের অনেক প্রাণহানি হয়েছে, কিন্তু এর কোনো কৃতিত্ব মুক্তি বাহিনীকে দেয়নি। এই কৃতিত্ব থেকে বঞ্চিত করার জন্য, এটি ভারত পাকিস্তানের যুদ্ধ হিসাবে বহির্বিশ্বের কাছে পরিচিত করার জন্য তারা কর্নেল ওসমানীকে সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়নি। এবং এই যুদ্ধে ভারতীয় লেখক বা ভারত সরকারের প্রচারণা শুনতে পেলে মনে হয় না যে এখানে মুক্তি বাহিনী বলে কোনো বাহিনী ছিল, এবং আমরা যে 9 মাস ব্যাপী যুদ্ধটি করেছি, কত আত্মত্যাগ, জীবন বিসর্জন দিয়েছি, এই সম্পর্কে ভারত সরকার এবং ভারতীয় বাহিনী নিশ্চুপ। তারা নিজেরাই সকল কৃতিত্ব আত্মসাৎ করতে সচেষ্ট। ধন্যবাদ। আমরা খুব স্বল্প আকারে বা স্বল্প পরিসরে একটি বাংলাদেশ অভ্যুদয়ের একটি স্মৃতিচারণ করলাম, বা একটা ইতিহাস জানতে পারলো, নতুন প্রজন্ম জানতে পারবে এই ইতিহাস। আপনার মতো ব্যক্তিত্বের কাছে থেকে আমরা শুনলাম এই ইতিহাসের কথা। যাই হোক, আমরা আমাদের অনেক ঘটনা, অনেক রচনা আছে এই স্বাধীনতা যুদ্ধ এবং এই বিজয়ের ইতিহাস গাথা। আমরা এই প্রসঙ্গ থেকে বেরিয়ে এসে আমরা আরেকটি প্রসঙ্গ অবতারণা করতে চাই। সেটি হলো যে বর্তমান সময়ে সারা বিশ্বে একটি ঘটনা ঘটলে, যেমন টক অফ দ্য টাউন বা টক অফ দ্য সিটি বা টক অফ দ্য কান্ট্রি, সেইটিকে পেরিয়ে আমরা এখন টপ অফ দ্য ওয়ার্ল্ড একটি বিষয় যে আলোচনা বেরিয়ে এসছে, সেটা হলো আল জাজিরার প্রতিবেদন। তো আমরা আল জাজিরার প্রতিবেদনে যাওয়ার আগে আমি একটু জিনিস ক্লিয়ার করতে চাই বা আপনার কাছে জানতে চাই, এটা আমাদের অভিজ্ঞতা বা আমাদের পর্যালোচনা। সেটা হলো, সরকার বিভিন্ন সময় বিভিন্ন জনকে ইউজ বলবো নাকি তাকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে, এটা আমার প্রশ্ন না, এটা দর্শকদের প্রশ্ন। ধরেন বিভিন্ন সময় এক একজনকে আবির্ভাব করে এবং সরকারের কাছ থেকেই ওই ব্যক্তিকে নিচে নামিয়ে দেওয়া হয় বা তাকে ওই থেকে সরিয়ে দেওয়া হয়। আমি যেমন শাহবাগ আন্দোলনে, আপনারা সবাই, আমরা সবাই জানি, ইমরান এইচ সরকার সময়ে সবচেয়ে আলোচিত ব্যক্তি ছিলেন, এবং সরকারি এবং সরকারি সহযোগিতায় তিনি যেভাবে চলাফেরা, একটা সময় ছিল তিনি যে অর্ডার করতেন সেটাই হতো বাংলাদেশে কিছু সময়ের জন্য। তারপরে আপনি র্যাবের মধ্যে জিয়াউল হক জিয়া, তাকে তিনিও অনেক, মানে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, অনেক খুন গুমের সাথে জড়িত। ঠিক একই কায়দায় আমাদের যিনি আজকে সম্মানিত সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ সাহেব, তাকে দিয়েও 2018 সালে নির্বাচন করিয়েছে এবং বিভিন্ন অপকর্মের সাথে মিডিয়ার বরাত দিয়ে আমি বলতে চাই তিনি জড়িত ছিল। এখন তার সময় শেষ হয়েছে, তাকে সরিয়ে দেওয়ার জন্য নাকি এই আল জাজিরার ঘটনার অবতারণা করেছে। এটা দর্শকদের পাশে আপনি কি মনে করেন? আল জাজিরার প্রতিবেদন আপনারা যেরকম দেখেছেন আমিও একই রকম দেখেছি। আপনি তো অনেক কথাই বলতে পারবেন কানাডায় বসে, বাট বাংলাদেশে আমরা তো জিম্মি। একটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে একটি গণবিরোধী অ্যাক্ট পাশ করা হয়েছে, যার ফলে বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। আমরাও, আমার বিরুদ্ধে 2টি মামলা ইতিমধ্যে চলমান আছে এই ডিজিটাল অ্যাক্টে। তবুও এটুকু বলতে পারি, আমার একজন সাধারণ মানুষ হিসাবে আমি যেটি আপনার মতোই দর্শক হিসাবে আমি দেখতে পেয়েছি, এই অনুষ্ঠানটিতে যা কিছু দেখানো হয়েছে তারা তো আজগুবি কোনো কথা বলেনি, তারা প্রমাণ দিয়ে কথা বলেছে। তারা প্রমাণ দিয়েছে যে জেনারেল আজিজের ভাই নাম পরিবর্তন করে তিনি হাঙ্গেরিতে গিয়েছেন এবং ফলস কাগজপত্র দিয়ে, ভুয়া পরিচয় দিয়ে তিনি দেশ ত্যাগ করেছেন। এবং আরেক ভাইকে, যিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত ছিলেন, দেশের রাষ্ট্রপতি স্বয়ং তার দণ্ড মওকুফ করে তাকে বিদেশে পাঠিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন। এবং তার এখানে তো সরকারকেও কোনো ক্রিটিসাইজ করা হয়নি, এখানে সেনাপ্রধানের 3 জন সন্ত্রাসী ভাই সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এবং তারা যে বর্তমানে অনেক প্রভাবশালী, তারা দেশে ব্যবসা বাণিজ্য করতে পারে, উচ্চতম মহলের সাথে তাদের সংযোগ আছে, কিভাবে তারা বিপুল অর্থকরীর মালিক হয়েছে, কিভাবে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান খুলছে, এসব জিনিস আমরা এই প্রতিবেদনে দেখতে পেরেছি। বাংলাদেশ সরকার থেকে প্রতিবাদ করা হয়েছে, বলা হয়েছে কিন্তু বাংলাদেশের কোনো পত্র পত্রিকায়
ওই যে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে সে সম্পর্কে কোনো কথা বা তার কোনো সচিত্র প্রতিবেদন আমরা দেখতে পাইনি, কেবল সরকারের বক্তব্যটাই আমরা শুনতে পাচ্ছি। এটা যে কোনটা ভুয়া কোনটা মিথ্যা এই ব্যাপারে সরকার বলেনি, এবং সবকিছু তো দালিলিক প্রমাণ, এবং কেবলমাত্র ওই সন্ত্রাসী ভাইয়ের বক্তব্য নয়, তার কাগজপত্র, তার পাসপোর্ট, তার আইডি সবকিছুই, নাম পরিবর্তন কিভাবে করেছে তার মুখেই অনেক কথা শোনা গিয়েছে, তার অর্থবিত্তের কাহিনীও শোনা গিয়েছে, বাংলাদেশকে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনীকে কিভাবে তারা অপরাধের কাজে তারা ব্যবহার করছে এই সম্পর্কে বক্তব্য শুনেছি। তবে আমি মনে করি এ বিষয়ে একটি তদন্ত হওয়া উচিত, কারণ এর ফলে বাংলাদেশের, শুধু বাংলাদেশের ভাবমূর্তি নয়, আমাদের প্রিয় সেনাবাহিনীর ভাবমূর্তিও অনেকটা লঙ্ঘিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনেক দুঃখবোধে আক্রান্ত, কারণ এই সেনাবাহিনীর প্রতিষ্ঠাকালীন একজন সদস্য আমি। 1971 সালে আমরা 25 জন অফিসার এই সেনাবাহিনীকে গড়ে তুলেছিলাম। মুক্তিবাহিনী আমরাই সৃষ্টি করি, আমরাই হাজার হাজার যুবককে ট্রেনিং দিয়ে মাঠে নামিয়েছি, একটি সেনাবাহিনী গঠন করেছি। এই সেনাবাহিনী অত্যন্ত গর্বের ধন আমাদের। সেই সেনাবাহিনীর যে এইভাবে ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে এটি দেখে আমরা খুবই খারাপ লাগছে। বিশেষ করে জাতিসংঘ প্রতিবাদ করেছে যে স্পাইওয়্যার বা কথাবার্তা ট্যাপ করার জন্য বাগিং ইকুইপমেন্ট যেগুলো কেনা হয়েছে, এখান থেকে সরকার থেকে বলা হয়েছে এটি শান্তিরক্ষা মিশনের জন্য ব্যবহার করা হবে, কিন্তু জাতিসংঘ হাটে হাড়ি ভেঙে দিয়েছে। তারা জানিয়ে দিয়েছে যে শান্তিরক্ষা কার্যক্রমে এভাবে স্পাইওয়্যার বা আড়ি পাতা যন্ত্র ব্যবহার করার কোনো সুযোগ নাই। তো যার ফলে সরকারের ব্যাখ্যাটি ধোপে টিকছে না, এবং সরকার অত্যন্ত অপেশাদারী ভাবে এই কথার জবাব দিয়েছে। তারা সুন্দরভাবে এই প্রতিবেদনে যদি কোনো দুর্বলতা থেকে থাকে সেটি তুলে ধরতে তারা ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। তবে বাংলাদেশে প্রতিটি নাগরিক জন্য এটি একটি লজ্জাস্কর। রাজনীতির অনেক দুর্বৃত্তায়ন হয়েছে, সাথে সাথে যে সেনাবাহিনীরও দুর্বৃত্তায়ন হয়েছে, এটি এই প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো জানতে পেল। এটি আমাদের জন্য গৌরব। আমি লজ্জাবোধ করি যে বহির্বিশ্বে এই ধরনের ঘটনা প্রচার পেল। বাংলাদেশ সরকারের ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত যারা, এবং বিশেষ করে স্বয়ং এই যে রাষ্ট্রপতির একটি ক্ষমতা আছে যে কোনো অপরাধীকে তিনি ক্ষমা করতে পারেন, কিন্তু এইভাবে মানুষ হত্যা, নরহত্যা যায় যারা অভিযুক্ত, তারা তাদের শক্তিশালী বা প্রভাবশালী আত্মীয়দের ব্যবহার করে এই ধরনের ক্ষমা নিয়ে আবার অপরাধ কাজে লিপ্ত হবেন, এটি দেশবাসী আশা করে না। বাংলাদেশ সহজ সরল মানুষের দেশ, শিক্ষিত মানুষের দেশ। আমরা যুদ্ধ করে এই দেশটি স্বাধীন করেছি। বহির্বিশ্বে এভাবে আমাদের উপরে কলঙ্কের তিলক লাগিয়ে দেবে কোনো একটি প্রতিষ্ঠান, এটি আমরা কখনো আশা করি না। এটি দেখে বাংলাদেশের সকল মানুষ ব্যথিত হয়েছে, এবং আমি আশা করব সরকার তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করবেন, এবং এর মধ্যে যদি আল জাজিরা যদি কোনো অপরাধ থেকে থাকে, দোষ থেকে থাকে, সেটি প্রকৃত চুলচেরা বিচারের মাধ্যমে দেশবাসীর কাছে উপস্থাপন করবেন, এটি আমি আশা করি। ধন্যবাদ। আমি ওই প্রশ্নটা আবার করতে চাচ্ছি যে অনেকে বলছে আপনার বাংলাদেশ সরকার বা সেনাবাহিনী থেকে করেছে এটা উদ্দেশ্য প্রণোদিত বা এটা ভিত্তিহীন এই জাতীয়। অনেকে দেখছে এটা একটা ষড়যন্ত্র, বা অনেকে দেখছে এইভাবে যে এই বর্তমান সরকার তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, জেনারেল আজিজকে বিশেষ করে, তার সময় শেষ বা তাকে আর ইউজ করা যাচ্ছে না, তাকে সরিয়ে দেওয়ার জন্য নাকি সরকারের পক্ষ থেকে এই ঘটনাটি ঘটনা হয়েছে। এটা কতটুকু সত্য আপনি মনে করেন? আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, সেনাবাহিনী ছেড়ে এসেছি ৪৫ বছর আগে। এই বর্তমান সেনাপ্রধান বা অন্যান্য যারা জেনারেল সিনিয়র অফিসার আছে তাদের সাথে আমার পরিচয়ও নাই, ক্যান্টনমেন্টে যাইও না। আমি রাজনীতি করি, আমার এলাকার বাসীর সাথে মিলেমিশে আছি। তো সুতরাং কি কারণে যে এটি করা হলো এটি আমার পক্ষে বলা খুবই মুশকিল, এটি আমার বোধগম্য নয়। তবে এটি উপলব্ধি করতে পারি যে বাংলাদেশের সকল স্তরে এখন দুর্নীতি একেবারে জাঁকিয়ে বসেছে। দলীয়করণ চরম ভাবে প্রচারিত হচ্ছে, দলীয়করণের ফলে জনজীবনে নাভিশ্বাস উঠেছে, প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। নির্বাচন কমিশন বলেন বা আইন কমিশন, যা বিচার বিভাগ, সব ক্ষেত্রে দুর্নীতি এবং দলীয়করণের প্রভাব আমরা লক্ষ্য করছি। আশা করেছিলাম সেনাবাহিনী বোধহয় এর বাইরে থাকবে,
কিন্তু সেনাবাহিনী সেনাপ্রধান সম্পর্কে যেসব বক্তব্য শুনলাম তাতে সেনাবাহিনীর ভাবমূর্তিও কালিমা লিপ্ত হয়েছে। এটি আমাদের সবার জন্য একটি লজ্জাস্কর বিষয়। সুতরাং এ নিয়ে আর বিশেষ বলার কিছুই নেই। এই অবস্থা পরিবর্তন চাই, আমরা দেখতে চাই। কেন এটি করা হয়েছে, এটি যারা এই নাটক যারা রচনা করেছেন হয়তো তারাই বলতে পারবেন। আমি একজন আম পাবলিক হিসাবে এ সম্পর্কে আমার ধারণা নেই। এখন আবার অনেকে ধারণা করছে সেনাবাহিনী প্রধান নাকি দেশে আর ফিরে যাবে না, অন্য আরেকজনকে দায়িত্ব দেওয়া হবে। এই বিষয়ে কি আপনি বলতে পারেন? আমার মনে হয় না, এটি আমার পক্ষে কমেন্ট করা মুশকিল। তবে এটা বুঝি যে বাংলাদেশের এর চেয়ে লজ্জাস্কর কিছু ঘটলেও বাংলাদেশের মানুষ চুপ করে বসে থাকবে। আমরা একটি মৃত জাতিতে পরিণত হয়েছি। বার্মাতে যে মিয়ানমারে যে সামরিক আইন কয়েকদিন আগে জারি করা হলো, গতকাল দেখেন 1 লক্ষ লোক, সিভিলিয়ান 1 লক্ষ সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। বাংলাদেশে এই যে এতদিন ধরে যে বাংলাদেশে যে গণতন্ত্র নাই, মানুষ ভোট দিতে পারছে না, বছর পর বছর অগণতান্ত্রিক শাসন চলছে, নির্বাচনের আগে একটি দল মেজরিটি পেয়ে, কই কোনো মানুষের তো প্রতিবাদ দেখি না। অর্থাৎ বাঙালিদের মধ্যে এখন সেই পরিবর্তন বা যে সঠিক পথে চলার যে স্পৃহা, যে প্রতিবাদী কণ্ঠস্বর লক্ষ্য করেছি, সেটি এখন অতীতের ইতিহাস মাত্র। বাংলাদেশের জনগণ হয়তো আরো অনেক কিছু সহ্য করবে, যেটি আমাদের জন্য পরবর্তীকালে দুঃখের কারণ হবে। ধন্যবাদ। আমরা আল জাজিরার প্রতিবেদন সম্বন্ধে স্বল্প সময়ে আমরা আলোচনা করলাম বা জানতে পারলাম। যাই হোক, এবার আসি আমাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এদেশ মুক্তিযুদ্ধ করেছে বা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছে, তার প্রধান ছিল যে নির্বাচন এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। সেটা আমরা পাই নাই, দুর্ভাগ্য আমাদের। এবং আমরা যারা বাংলা ভাষাভাষী যারা আছে দেশে এবং বিদেশে, তারা সবাই মনে করে যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা পুরাপুরি ভেঙে পড়েছে। এবং এর থেকে উত্তরণের উপায় আপনি কি মনে করেন? আপনি সঠিক বলেছেন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বর্তমানে ভগ্নদশা। আমি আমার নিজে প্রথমেই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, এবং এই নির্বাচন কমিশনের ভূমিকা হওয়া উচিত ফুটবল মাঠের রেফারির মতো। তিনি দুই দলকে আইন কানুন মানতে বাধ্য করবেন এবং নিরপেক্ষভাবে খেলাটি পরিচালনা করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমান নির্বাচন কমিশন নিজেই বর্তমান শাসক গোষ্ঠীর আজ্ঞাবহ। এটি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাড়া আর কোনো কিছুই নয়। এদের মধ্যে অভাব রয়েছে ব্যক্তিত্বের, অভাব রয়েছে সততার। তারা নিরপেক্ষতা তো মোটেই নেই তাদের মধ্যে। নির্বাচনের সময় যেসব কথা তারা বলে, এটি অনেকেরই হাসির উদ্রেক করে। যেমন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রের বাংলাদেশের নির্বাচন কমিশনের কাছ থেকে শিক্ষা নিতে হবে, কত তাড়াতাড়ি তারা রেজাল্টটি আউট করে দেয়। কোথায় আমেরিকা যুক্তরাষ্ট্র ট্রাম্পের মতো লোক কত চেষ্টা করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য, তার দলীয় ব্যক্তিরাই তাকে ত্যাগ করেছে। পেনসিলভেনিয়ার গভর্নর, পেনসিলভেনিয়ার যে ইলেকশন অথরিটি, তারা কিন্তু রিপাবলিকান দলের ছিল। তারা সবাই বলেছে না, কোনো ভোট রিগিং হয় নাই, ট্রাম্প চেষ্টা করেছে বাট ট্রাম্প কোনো সাহায্যই পায়নি, তার দলের সিনেটররা তার বিরুদ্ধে ভোট দিচ্ছে। সুতরাং আইনের শাসন সেখানে আছে। অথচ বাংলাদেশের এই নির্বাচন কমিশন বিশ্বের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং সবচেয়ে অনিরপেক্ষ নির্বাচন কমিশন, যারা একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসাবে বা পেটোয়া বাহিনী হিসাবে কাজ করতে অভ্যস্ত, তারা এই ধরনের কথা বলে। আমি আমার নির্বাচনের অভিজ্ঞতা দেই। আমি 6টি নির্বাচনে বিজয়ী হয়েছিলাম এবং সর্বশেষ 3টি নির্বাচনে নিজের ভোট দিতে পারিনি। 2018 সালের যে নির্বাচন হয়েছে, সেখানে আমার নির্বাচনী এলাকা লালমোহনমুক্ত অজুবুদ্দিন ভোলার 2টি থানায়। আমি প্রথম দিন লঞ্চে উঠতে গিয়েছি, লঞ্চটাই ভেঙে দিয়েছে। সদরঘাটে গিয়ে দেখি যে লঞ্চে আমি যাব, সেই লঞ্চটি সন্ত্রাসীরা ভেঙে দিয়েছে, লঞ্চকে নদীর ওই পারে নিয়ে গিয়েছে। সেদিন লঞ্চে যেতেই পারিনি, ফিরে আসলাম। পরের দিন আবার পুলিশ এসকর্ট নিয়ে লঞ্চে করে গেলাম এবং লালমোহনে আমার নির্বাচনী এলাকায় আমার বাসভবনে প্রবেশের পর সন্ত্রাসীরা আমার বাসাটি ঘিরে রেখেছে 15 দিন। ঘর থেকেই বেরোতে পারিনি। পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিলিতভাবে আমাকে অবরুদ্ধ রেখেছে। শুধু আমি নই, আমার পাশের 2টি যে নির্বাচনী এলাকা চরফেশানে এবং বোরহানউদ্দিনে, সেখানেও আমাদের 2 প্রার্থী অবরুদ্ধ ছিল। এবং নির্বাচনের দিন আমি ভোট দিতে বেরোবো, তখন পুলিশ আমাকে বলে যে আপনার নামে মামলা হয়েছে গত রাত্রে, আপনি ইউর আন্ডার অ্যারেস্ট। তো আমার নামে শুনতে পেলাম যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে একটা মামলা হয়েছে এবং আমাকে গ্রেফতার করা হয়েছে। তখন আমি চিফ ইলেকশন কমিশনারের সাথে যোগাযোগ করি। তিনি প্রথমে ফোন ধরেননি, পরে টেক্সট মেসেজ পাঠালে তিনি
ডিসি কে জানিয়েছেন যে একজন প্রার্থীকে যদি গ্রেফতার করা হয় তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তো ডিসি আমাকে ফোন করে বলে যে ঠিক আছে, আপনাকে আমরা বিকালে পাঠিয়ে দেব, কিন্তু মামলাটি রয়ে গেছে, আজও সেই মামলায় আমি হাজিরা দিয়ে যাচ্ছি। সুতরাং নির্বাচন ভোট তো দিতে পারিনি, নির্বাচনের দিনও আমাকে একটা মিথ্যা মামলায় জড়িত করা হয়েছে। এই হলো বাংলাদেশের নির্বাচন। 6 বার নির্বাচিত হয়ে নিজের ভোটটি পর্যন্ত দিতে পারি না। নির্বাচনী ব্যবস্থা কতখানি দুর্নীতিগ্রস্ত হলে, কতখানি আজ্ঞাবহ বশংবদ হলে এই ধরনের নির্বাচনী ব্যবস্থা কায়েম হতে পারে। বাংলাদেশের নির্বাচন কমিশন এবং বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা জাতির জন্য এক কলঙ্ক। বিশ্ববাসী সবাই জানে যে বাংলাদেশে গণতন্ত্র নাই এবং এই নির্বাচন কমিশন নামের প্রতিষ্ঠানটি কেবলমাত্র সরকারের এবং একটি রাজনৈতিক দলের স্বার্থ রক্ষার প্রতিষ্ঠান। তো এর থেকে উত্তরণের উপায়টা কি? আপনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বলে ফেনা তুলে সবাই। তো এই ডিজিটাল বাংলাদেশের রূপ কি এই ধরনের নির্বাচন ব্যবস্থা? আপনি জেনে খুশি হবেন হয়তো, কানাডাতে নির্বাচন যেটা হয় বা আমরা যেভাবে আমরা অভ্যস্ত, কানাডাতে প্রবাসীরা যারা দেখে নির্বাচন ব্যবস্থাটা কিভাবে হয়, ধরেন আপনার কাছে একটি আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যাই থাকে, ওয়ান পিস অফ আইডি কার্ড, ওই আইডি কার্ডটি যদি পাঞ্চ করে বা ভোট কেন্দ্রে যায়, তার পুরো ডাটা বা যে কোনো আপনি চাকরি বা আপনি পুলিশ রিপোর্ট ওই আইডি কার্ডের মাধ্যমে স্ক্র্যাচ করলেই আপনি সমস্ত তার ডাটা চলে আসে। বাংলাদেশ তো দীর্ঘদিন যাবত করে দাবি করে আসছে যে ডিজিটাল বাংলাদেশ, এবং এই নির্বাচন পদ্ধতি যদি চেঞ্জ করতে হয়, আমি মনে করি আইডি কে আরো উন্নত করতে হবে, এবং আমাদের যে আইডি কার্ড আছে বাংলাদেশের, সেই আইডি কার্ডকে ডেভেলপ করে তার ব্যবহার বা তার যে প্রচলন যেভাবে করা উচিত, বহির্বিশ্বে যেভাবে করছে সেভাবে যদি ফলো করে, তাহলেই যদি আপনি পরিবর্তন সম্ভব। আপনি কি মনে করেন সেটা? আমি কানাডার ব্যবস্থা সম্পর্কে জানি, আমি আপনাদের দেশে কানাডায় গিয়েছি। আপনারা ভাগ্যবান যে পৃথিবীর সেরা দু একজন রাষ্ট্রনায়কের মধ্যে একজন জাস্টিন ট্রুডো, আপনাদের দেশের প্রধানমন্ত্রী, এবং সেখানে আইনের শাসন পুরোপুরি বিদ্যমান। আমাদের দেশে এই আইডি কার্ডের মধ্যে এটিকে যদি আরো আধুনিক করা হয়, এতে কোনো ফল উদয় হবে না, কারণ এই আইডি কার্ডটি যারা ব্যবহার করবে সেই ব্যবহারকারীদের মধ্যেই রয়েছে যত সমস্যা। এবং নির্বাচন কমিশন যেখানে নিরপেক্ষ নয়, তারা এই যে ইভিএম নামক মেশিন যেটি করেছে, এটি সম্পূর্ণভাবে তাদের এমন ভাবে তারা সিস্টেম ফিড ইন করে দেয় এর মধ্যে, যার ফলে আপনি 10 জন ভোট দিলে প্রথম 2টা ভোট যাবে হয়তো অন্য একটি মার্কায়, পরের 8টা ভোট যাবে নৌকা মার্কায়। এইভাবে তারা প্রোগ্রাম সেট করে দিয়ে দেয়। এবং তারপরেও যেখানে গোপন কক্ষে যেখানে ভোট দেওয়ার কথা, এবার ভোটাররা কক্ষে প্রবেশ করে, যারা ভাগ্যবান ভোট কেন্দ্রে প্রবেশ করতে পেরেছেন, তারা সেই গোপন কক্ষে প্রবেশ করে দেখে যে সেখানে আওয়ামী লীগের একজন এজেন্ট সেখানে বসে আছে এবং তার কাছ থেকে আইডি কার্ডটা নিয়ে তারা এই ভোটটা দিয়ে দিচ্ছে। এবার অনেক কমপ্লেইন্ট এসেছে এবং নির্বাচন কমিশন বলে যে খুব ভালো নির্বাচন হয়েছে। সর্বশেষ যে চিটাগং সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে যেখানে মানুষ 70-80% লোক ভোট দিয়ে আসে সবসময়, এবার ভোট দিয়েছে শতকরা সরকারি হিসাবে 22 ভাগ। আমার ধারণা এখানে 10 ভাগের বেশি ভোট পড়েনি এবং কোনো বিএনপি সমর্থক, এজেন্ট, প্রার্থী কেউ ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। চরম একটি প্রহসনের নীল নকশা তারা মঞ্চস্থ করেছে। ভোটারও সেখানে যেতে পারে না, প্রার্থীরও জীবন সংকটে 2 জন সেখানে নিহত হয়েছে। সুতরাং এখন নির্বাচনে অংশগ্রহণ মানে প্রাণহানি, নির্বাচনে অংশগ্রহণ মানে ভোট ডাকাতি, এবং নির্লজ্জভাবে বর্তমান সরকার কারচুপির মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে। এবং নির্বাচন কমিশন তারা দলকানা, তারা এই দলকে জিতাবার জন্যই তারা এই কাজ করে এবং এদের অনেক দুর্নীতি তথ্য ইদানিং পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। কিভাবে সরকারি অর্থ বা বাজেটে দেওয়া অর্থ তারা কিভাবে বক্তৃতা দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যান। সারা বাংলাদেশটাই এখন লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এখানে আমরা সাধারণ নাগরিকরা তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কোনো কিছু নেই। তবে যে পরিবর্তন হতে পারে বাংলাদেশে, যদি একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সরকার কখনো কায়েম হতে পারে, তখন তারা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবে। এবং আগে যে আঙ্গুলে যে ভোট দেওয়ার যে সিস্টেমটি ছিল, হাতে কালি লাগিয়ে যে সিল মারা, দোষের কিছু নেই, অনেক আধুনিক রাষ্ট্র এভাবে ভোট দিয়ে থাকে। এই ইভিএম মেশিনটি বাংলাদেশে চালু হয়েছে কারচুপি করার জন্য। কোন ক্ষেত্রে কারচুপি নেই? যেখানে রাষ্ট্রীয় কোষাগারের টাকা লোপাট হয়ে যায়, স্টেট ব্যাংকের টাকা চুরি হয়ে যায়, প্রত্যেকটি ব্যাংকে অধিকাংশ ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে সরকার দলীয় চালাক ব্যক্তিরা।
এবং আপনাদের কানাডায় অনেক লোক, এক প্রশান্ত কুমার, সে পিকে হাওলাদার ইতিমধ্যেই পিকে হাওলাদার প্রশান্ত পিকে হাওলাদার 3,500 কোটি টাকা সেখানে নিয়ে গেছে। আরো মেজর ব্যাপার হলো তার 80 জন গার্লফ্রেন্ড পাওয়া গেছে, যাদের একজনকে সে কোটি কোটি টাকা দিয়েছে। লুটপাটের মহোৎসব চলছে বাংলাদেশে, এবং সবকিছুই ক্ষমতাসীন দলের সাহায্য সহযোগিতা নিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এইসব কর্মকাণ্ড করে যাচ্ছেন। কতদিন এটা চলবে এটি দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। তবে ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে, যেখানে ব্যাংক সমূহ লুট হয়ে গিয়েছে, অর্থনীতি বিপর্যস্ত, যেখানে 100 টাকার জিনিস 1000 টাকায় কিনতে হয়, যেখানে একটি পর্দার দাম 36 লাখ টাকা, পদ্মা সেতু যেখানে 3 ভাগের 1 ভাগ মূল্যে করা যেত সেখানে 2/3 তারা লুটপাট হচ্ছে সেখানে। সুতরাং এই দেশে এখন আর ন্যায়ভিত্তিক কোনো কিছু হচ্ছে না। শুধুমাত্র সরকারি দলের কর্তা ব্যক্তিরা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রচার করছেন। কোন দিকের লুণ্ঠনের এবং ধর্ষণের রোল মডেল ছাড়া অন্য কোনো ক্ষেত্রে উন্নয়নের কোনো রোল মডেল তো আমরা দেখতে পাই না। ঢাকা শহরে যদি 1 ঘন্টা বৃষ্টি হয় তাহলে দেখবেন যে রাস্তায় কোমর পর্যন্ত পানি জমে গিয়েছে। সাধারণ মানুষ, রাজধানী শহরে মানুষ, তারা বিশুদ্ধ পানি পান করার জন্য পায় না। কিসের উন্নয়নের রোল মডেল? কিছু ব্যক্তি দলীয় কিছু ব্যক্তিরা লাখপতির থেকে কোটিপতি হয়েছে। 1 বছরে আপনারা বহির্বিশ্বে যে অর্থনৈতিক সমীক্ষা, সেখানেই প্রকাশিত হয়েছে যে গত 1 বছরে কোটিপতির সংখ্যা বৈদেশিক মুদ্রায় ব্যাংকে জমার হিসাবে সবচাইতে বেশি হয়েছে বাংলাদেশিরা। এগুলো তো সব বাংলাদেশের অর্থ পাচার করে নিয়ে গেছে। এর বিরুদ্ধে এই দেশের সরকারের কর্তা ব্যক্তিরা কত সুন্দর কথা বলে, কিন্তু এই কথাটি বলে না কিভাবে ব্যাংকগুলা লুট হচ্ছে। অর্থমন্ত্রী একবার বলেছেন যে বেসিক ব্যাংকটি যিনি লুট করেছেন তিনি সরকারের অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তি, তাকে ধরার সাধ্য আমার নাই। বহাল তবিয়তে হাজার হাজার টাকা লুটপাট করে তারা বহাল তবিয়তে আছে, দেশ বিদেশে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। খুন খারাপি করলে রাষ্ট্রপতি তাদেরকে ক্ষমা করে দেয়। সব দিক দিয়ে তারা সোনায় সোহাগা একটি মগের মূল্যকে পরিণত করেছে বাংলাদেশকে। ধন্যবাদ। আমরা দীর্ঘ সময় সরকার বিরোধী আলোচনা করলাম। এবার আসি আপনার দলের সম্বন্ধে। আপনি কি মনে করেন সরকার দলের যে ক্ষমতা অধিষ্ঠিত আছে এবং তারা যে জগদ্দল পাথরের মতো, আপনার কথা জগদ্দল পাথরের মতো বাংলাদেশে শাসন করছে, বিরোধী দল হিসাবে আপনারা কতটুকু সফল এবং কতটুকু ব্যর্থতা আপনি মনে করেন এই সরকারকে টিকিয়ে রাখার জন্য? আমি সরকার বিরোধী হিসেবে কথা বলছি না, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে দুঃখের কথা বলছি যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম, এখন গণতন্ত্র নেই, দেশে আইনের শাসন নেই, লুটপাট চলছে, এই কথাই বলছি। এটি শুধু আমার কথা না, বাংলাদেশের সকল মানুষের একই কথা, সকল নাগরিকের কথা। এখন এর থেকে মুক্তি দেওয়ার জন্য বিরোধী দল হিসাবে আমরা কি করতে পেরেছি? আমরা কিছুই করতে পারিনি। বিরোধী দল হিসাবে আমরা ব্যর্থ। আমরা যেভাবে জনগণকে উদ্দীপ্ত করে রাজপথে নামানো উচিত ছিল এত দুঃশাসনের বিরুদ্ধে, সেটি করতে আমরা ব্যর্থ হয়েছি। অতীতে সকল আন্দোলনে সম্মুখ ভাগে ছিল ছাত্ররা। ছাত্ররা এই দেশে সকল পরিবর্তন এনেছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে এই স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত সকল ক্ষেত্রে নিয়ামক ভূমিকায় ছিল ছাত্ররা। ছাত্ররাই ছিল তার ফ্ল্যাগ ক্যারিয়ার। কিন্তু আজকের ছাত্র সমাজের মধ্যে সেই অতীতের লড়াকু মনোভাব দেখতে পাই না। তারা মোবাইল এবং কম্পিউটার নিয়ে ব্যস্ত। দেশে গণতন্ত্র থাকলো কি না থাকলো এটি নিয়ে তাদের মাথা ব্যথা নাই। এরা এক অন্য ধরনের প্রজাতিতে পরিণত হয়েছে। আর গণতন্ত্রের জন্য যা কিছু ক্ষোভ হয়তো কিছু রাজনৈতিক কর্মীদের মধ্যে আছে, সাধারণ মানুষ দুঃখ কষ্টকে তাদের বিধিলিপি বলে মেনে নিয়েছে। এবং তবুও আমি আশা করে আছি যে এত দুঃশাসনের বিরুদ্ধে একসময় নিশ্চয়ই মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বাঙালিরা, তাদের উত্তরসূরিরা, 71-এর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরিরা একবার নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে, একবার নিশ্চয়ই এই দুঃশাসনের বিরুদ্ধে তারা রাজপথে প্রতিবাদ মুখর হয়ে নেমে আসবে, এবং তারাই একদিন গণতন্ত্রকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠা করবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ স্থাপিত হবে। এই আশাবাদ আমি ব্যক্ত করতে চাই। অনেকের ধারণা বিরোধী দলীয়দের ভূমিকার কারণে সরকার দীর্ঘস্থায়ী হচ্ছে, এবং বিরোধী দলের যে 20 দলীয় জোট বা বিভিন্ন জোট, তারা নাম সর্বস্ব আমি বলবো, এবং দর্শক শ্রোতাও এটা মনে করে নাম সর্বস্ব দল নিয়ে এই আপনার 20 দলীয় জোট গড়ে গেছে। একটি উদাহরণস্বরূপ বলা যায়, আমাকে গতকাল একজন মেসেজ করে বলেছে যে 20 দলীয় জোটের একটি দল সাম্যবাদী দল, যার দায়িত্বে আছেন সাইদ নামক এক ব্যক্তি। উনি কানাডাতে 3 বছর যাবত কানাডাতে একটি জব করছে এবং তিনি 20 দলীয় জোটের একজন।
এবং তিনি যখন নির্বাচন হবে বা নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে, তিনি বিরোধী দলের প্রধানের সাথে বসে নমিনেশন চাবে, অথচ তিনি কিন্তু আমাদের সাথেই কর্মরত, কানাডাতে অবস্থান করছে। এই জাতীয়, শুধু উনি একা না, এই জাতীয় আমি মনে করি বিএনপি, জামাতি ইসলাম আর দুই একটি হাতে গোনা দল ছাড়া আমার মনে হয় 20 দলীয় দল বলতে এক ব্যক্তির দল ছাড়া কোনো কিছুই নেই। তো এইটাকে কিভাবে পরিবর্তন করা যায়, বা এটা তো একটা ব্যর্থতা আমি মনে করি। আপনি একজন সাধারণ নাগরিক বলেন, আপনি একজন রাজনীতিবিদ বলেন, আপনি কি মনে করেন এই বিষয়টা? আমি 20 দলীয় জোটের প্রধান দল বিএনপির একজন সদস্য। কেন এই বিরোধী দলসমূহ ব্যর্থ আমি বলতে পারি, বলতে চাই না। কি কারণে আন্দোলন গতি লাভ করছে না, কি কারণে জনগণ রাস্তায় নামতে চায় না, এটি সহজেই বলা যায়, কিন্তু একটু আমি যদি বলি তাহলে অনেক তিক্ততার সৃষ্টি হবে এবং নানা ধরনের আমার বিরুদ্ধেও অনেক অভিযোগ চলে আসবে। বাংলাদেশের সাধারণ মানুষ সবাই জানে একটা জিনিস, প্রত্যেকটা মানুষ চিন্তা করে যে আজকে আমি নেমে রাস্তায় নেমে যে জীবন বিসর্জন দেব, গুলি খাবো, নির্যাতিত হব, তাহলে বর্তমান যে অবস্থা এর চেয়ে বেটার বাংলাদেশ কি আগামী দিনে যারা জীবিত থাকবে তারা দেখতে পাবে? এই সন্দেহ সবার মনেই আছে। আরো কিছু কিছু কারণ আছে যেটি একজন দলীয় সদস্য হিসেবে আমি বলতে চাই না, তবে এই ব্যর্থতার দায় বিরোধী দল সমূহকে নিতে হবে। 20 দলীয় জোটের মধ্যে দল হলো দুটা, বিএনপি এবং জামাত। আগে শক্তিশালী ছিল, এখন তাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানোর পর তাদের শক্তি অনেক কমে গিয়েছে। এদের উপরে ব্যাপক নির্যাতন হয়েছে, অত্যাচার নির্যাতনের ফলে তারা এখন কোন রকমের অস্তিত্ব টিকিয়ে রাখতে যাচ্ছে। একমাত্র বৃহৎ সমর্থন পুষ্ট দল আছে বিএনপি, কিন্তু তাদের কর্মীদের সেই লড়াকু চরিত্র হারিয়ে গিয়েছে। ছাত্র দলের আগে যে ভূমিকা ছিল স্বৈর শাসককে উৎখাত করার ক্ষেত্রে তারা যে প্রশংসনীয় ভূমিকা অতীতে রেখেছে, বর্তমান যে ছাত্ররা তারা তার ধারে কাছেও যেতে পারছে না। ডাকসু নির্বাচনে আমাদের যে ছাত্র দলের প্রার্থী 50-60 ভোট করে পেয়েছে, ভালো প্রার্থীও দিতে পারেনি। এর জন্য কারা দায়ী সে কথা আমি বলতে চাই না, তবে আমাদের ব্যর্থতা আমি মাথা পেতে নিচ্ছি। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, আমাদের দলেও আমার কোনো অবস্থান নাই, তারপরেও আমি মনে করি যে আমাদের আরো উই শুড হ্যাভ ডান বেটার। আমি আপনার কথাটার পরিপ্রেক্ষিতে বলতে চাই, বর্তমান সরকারের যদি পতন হয়, বিরোধী দল বা সর্ববৃহৎ দল বিএনপি কি টেক ওভার করতে পারবে আপনি মনে করেন? প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে তাদের সাজানো বাগান, আমি মনে করি সেই সাজানো বাগানে যদি তাদের পতন হয়, তাহলে কি বিএনপি আপনি মনে করেন টেক ওভার করতে পারবে বা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে? আপনি কি মনে করেন? বর্তমানে যেহেতু ভোটাধিকার নাই, জনগণের কোনো গণতান্ত্রিক প্র্যাকটিস নাই, সভা সমিতি করা যায় না, প্রতিটি ক্ষেত্রে আমরা কারাগারে আবদ্ধ। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও কারাগারে, আমরা যারা বাইরে আছি আমরা বৃহত্তর কারাগারের মধ্যে আছি। সুতরাং নারায়ণগঞ্জে যে অবস্থা সারা বাংলাদেশে সবই একই অবস্থা। তবে বিএনপি বা বিরোধী দল যে প্রার্থিত ভূমিকা পালন করতে পারছে না তার একটা প্রধান কারণ সরকারের দমন নীতি। এত ব্যাপক দমন নিপীড়ন বিরোধী দলের উপর করা হয়েছে, অতীতে কখনো এই ধরনের করা হয়নি। গুম বলে একটি শব্দ বাংলাদেশ মানুষ আগে জানতোই না। পাকিস্তানি আমলেতে কোনো রাজনীতিক গুম হয়েছে? এখানে বহু মানুষ, শত শত মানুষ গুম হয়েছে, সংসদ সদস্যরা গুম হয়েছে। আমাদের একজন প্রতিমন্ত্রীকে ঢাকা থেকে ধরে নিয়ে ভারতের শিলংয়ে তার রাস্তার উপরে শায়িত অবস্থায় পাওয়া গেছে। এই তো হলো দমন নিপীড়নের একটি খণ্ডচিত্র আপনাকে দিলাম। এখন বাংলাদেশের মানুষ আমরা ভয়ের মধ্যেই বসবাস করি, কাকে কখন ধরে নিয়ে গুম করে। এই পরিস্থিতিতে যেখানে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো যায় না, সেখানে নারায়ণগঞ্জেও তা, টেকনাফেও তা, তেঁতুলিয়াতেও তা, সারা বাংলাদেশের মানুষ একটি কারাগারের মধ্যে দুঃসহ বন্দী জীবন যাপন করছি আমরা। ধন্যবাদ। ধন্যবাদ। তো আমি আপনার কথাটার পরিপ্রেক্ষিতে বলতে চাই, বর্তমান সরকারের যদি পতন হয়, বিরোধী দল বা সর্ববৃহৎ দল বিএনপি কি টেক ওভার করতে পারবে আপনি মনে করেন? প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে তাদের সাজানো বাগান, আমি মনে করি সেই সাজানো বাগানে যদি তাদের পতন হয়, তাহলে কি বিএনপি আপনি মনে করেন টেক ওভার করতে পারবে বা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে? আপনি কি মনে করেন? টেক ওভার নিশ্চয়ই করতে পারবে। বিএনপি অতীতে জনগণের রায় কয়েকবার ক্ষমতায় গিয়েছে, এবং এবার যদি বিএনপি কোনো কারণে যেভাবে যদি ক্ষমতায় যায় কখনো, বা জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিস্থাপিত করে, তাহলে বিএনপিরও অনেক শিক্ষা হয়েছে। এতদিন এত বছর বিরোধী দলে থাকার পর
তারা ক্ষমতায় থাকতে যেসব ভুল করেছে সেগুলো আগামী দিনে করবে বলে আমার মনে হয় না, এবং জনগণের চাপ তাদের উপরে খুব প্রকট হয়ে থাকবে। তারপর এই যে আওয়ামী লীগের এই ধরনের মানে আয়রন কার্টেন ভেঙে বা এই আওয়ামী লীগের এই দুঃসহ শাসন ব্যবস্থার অবসান যদি হয়, তাহলে বিএনপিরও একটা তাদের সামনে একটা এক্সাম্পল থাকবে যে সীমা লঙ্ঘন করলে কি হয়, সেজন্য বিএনপিও শাস্তির জন্য প্রস্তুত থাকবে। এজন্যই আমার মনে হয় যে বিএনপি যদি এবার ক্ষমতায় যেতে পারে, অতীতে যেসব ভুল ভ্রান্তি করেছে সেগুলোর থেকে তারা দূরে থাকবে বলে আমি আশা করি। আরেকটি জিনিস হলো যে বিএনপির প্রধান অ্যাসেট হলো বেগম খালেদা জিয়া। তিনি তার যে রাজনৈতিক অভিজ্ঞতা আছে এবং সারা দেশে যে ব্যাপক জনপ্রিয়তা আছে, তিনি যদি শক্তভাবে নিজের জনপ্রিয়তাকে ব্যবহার করেন, তিনি যদি স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে বাংলাদেশের মানুষকে অগ্রাধিকার দিয়ে যদি শাসন ব্যবস্থা কায়েম করেন, যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে সরকার গঠন করেন, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ সেই উন্নয়নের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। আমরাও আশা করি সেই স্ফূর্ত লক্ষ্যে পৌঁছুক, জাতি মুক্তি পাক। আমি দীর্ঘক্ষণ আপনার সাথে আলোচনা আছি এবং আমি আর বেশি সময় নেব না আপনার। আমি সর্বশেষ আপনি প্রশ্ন করব, আপনি একাধারে মুক্তিযুদ্ধ ছিলেন এবং যুদ্ধ করেছেন সম্মুখ সারিতে, একজন সফল রাজনীতিবিদ, আহ, বারবার নির্বাচিত হয়েছেন আপনার এলাকা থেকে সংসদ সদস্য, এটাও আমাদের গৌরবের। তো আমি যে কি বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো এক সময় তুখুর খেলোয়াড় ছিলেন। নারায়ণগঞ্জের হাজী আবুল কাশেমের কাছ থেকে আপনার নাম অনেক শুনেছি, তিনি গল্পে আপনার ছিল, আপনার সাথে ছিল। তো আপনি সেই খেলোয়াড় জীবনের কিছু স্মৃতি যদি আমাদেরকে জানান। নারায়ণগঞ্জের ক্রীড়া ঐতিহ্য অত্যন্ত ঈর্ষণীয়। নারায়ণগঞ্জ সবসময় কৃতি খেলোয়াড় সৃষ্টি করে এসেছে। অবিভক্ত ভারতে একজন মাত্র বাঙালি তৎকালীন আনডিভাইডেড ইন্ডিয়ার জাতীয় দলে খেলেছেন, তার নাম মিস্টার আলাউদ্দিন। আপনারা হয়তো নাম শুনেছেন কিনা, তিনি রেলের কর্মচারী ছিলেন। একমাত্র বাঙালি আলাউদ্দিন খান, যিনি সর্বভারতীয় দলে একমাত্র বাঙালি খেলোয়াড় হিসাবে বিদেশে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। তারপর পাকিস্তানি আমলেও বেশ কিছু খেলোয়াড় সেখান থেকে ছিল। নারায়ণগঞ্জের ফুটবল লিগ অত্যন্ত ডিসি মিল এবং বেশ কয়েকটি ভালো ভালো টিম তাদের ছিল। এবং স্বাধীনতার পরও সেখানে এমিলি, চুন্নু, বেশ কয়েকজন খেলোয়াড় ছিল। হাজী কাসেম আমাদের দলেরই গোলরক্ষক ছিল, মোহনা স্পোর্টিং ক্লাবে সে খেলেছে। অনেক কৃতি খেলোয়াড় এর নারায়ণগঞ্জে সৃষ্টি হয়েছে, যারা ক্রীড়া শৈলী দিয়ে ঢাকার দর্শকদেরকে মোহিত করে রেখেছেন। এবং গাউস, বেশ আমি অনেকদিন ধরে আমি খেলাধুলার বাইরে, সেজন্য খেলা টেলা দেখতেও যায় না অনেকদিন ধরে, বা বেশ কয়েকজন কৃতি খেলোয়াড়। আরেকজন খেলোয়াড় মুন্না, আমি ডিফেন্ডার দেখেছি ফুল ব্যাক, মুন্নাকে আমি 1 নম্বর স্থানে রাখতে চাই। চমৎকার একটি ডিফেন্ডার সে ছিল। কলকাতা ইস্ট বেঙ্গলে খেলে সে কলকাতার দর্শকদেরকে মাতিয়ে রেখেছিল। অত্যন্ত অল্প বয়সে এই ছেলেটি মারা যায়। আমি তার খেলা দেখে এত মুগ্ধ হয়েছিলাম, আমি ফুটবল ফেডারেশন কর্মকর্তা হিসাবে একদিন নারায়ণগঞ্জে গেলাম। সেখানকে একজন ভালো ক্রীড়া সংগঠক ছিল দুলু আফেন্দি। এই পরিবারটি খেলাধুলা ক্রীড়া অন্তঃপ্রাণ। তারা দুলু আফেন্দি এবং তার বোন আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, সেখানে একটি এক্সিবিশন ম্যাচ হচ্ছিল। আমি ফুটবল ফেডারেশনের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক ছিলাম। সেখানে গিয়ে দেখি এক তরুণ ছেলে, চমৎকার তার ফুটবল শৈলী। সবাই বললাম এর নাম কি, সবাই বললেন না মুন্না। কোন টিমে খেলে? ঢাকায় 2nd ডিভিশনে খেলে। আমি ঢাকায় এসে আমি সিলেকশন কমিটি থেকে বললাম যে জাতীয় দল সিলেক্ট করার জন্য এই 2য় বিভাগের এই খেলোয়াড় মুন্নাকে যেন জাতীয় দলে নেওয়া হয়। এটা নিয়ে পত্র পত্রিকায় অনেক ক্রিটিসিজম বেরোলো। বাংলাদেশে তো ক্রিটিকের অভাব নেই। তারা বলে দেখো ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, তিনি 2য় বিভাগের ছেলেকে জাতীয় দলে স্থান দিতে চান। এই হলো সেই মুন্না। তার খেলায় এত ব্যাপক জনপ্রিয়তা সে পেয়েছে বাংলাদেশে এবং সাথে সাথে পশ্চিমবঙ্গে। এবং সে একজন অদ্ভুত ক্রীড়াশৈলীর চমৎকার একটা খুবই ট্যালেন্টেড খেলোয়াড় ছিল মুন্না। তো যাদের নাম করলাম নারায়ণগঞ্জে কৃতি সন্তান, এরা নারায়ণগঞ্জে মুখ উজ্জ্বল করেছে, বাংলাদেশে মুখ উজ্জ্বল করেছে। চমৎকার সব খেলোয়াড় এখানে অনেক সৃষ্টি হয়েছে, যেমন খেলোয়াড় তেমন সংগঠক। পাকিস্তানি আমলে, ভারতীয় আমলে এবং বাংলাদেশেও নারায়ণগঞ্জেও ফুটবল এবং অন্যান্য খেলার জগতে একটা চমৎকার একটা উদাহরণ সৃষ্টি করেছে। অন্যান্য জেলাও যদি এই ধরনের ক্রীড়া মনস্ক ব্যক্তিদের দ্বারা সার্ভিস পায়, তাহলে বাংলাদেশের খেলার মান অনেক উন্নত হতে পারে। আপনি নারায়ণগঞ্জের অধিবাসী, আপনাকে অভিনন্দন জানাই একটা ক্রীড়াপ্রেমী জেলার অধিবাসী হওয়ার জন্য।
ধন্যবাদ, ধন্যবাদ। তো আমরা সর্বশেষ চলে এসেছি আমাদের সময় স্বল্পতার জন্য। খুব ভালো লাগলো এবং দর্শক শ্রোতাও আমি মনে করি খুব এনজয় করেছে আমাদের আজকের এই অনুষ্ঠান। আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাবো দর্শক শ্রোতাদের এবং বাংলা ভাষাভাষী দেশে বিদেশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা নবদ্বীপ টিভি দেখছে, তাদের উদ্দেশ্যে আপনি বলবেন যে বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশন এর থেকে উত্তরণের উপায় কি এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলা সবাই মনে করে বেশিরভাগ আমি যতটুকু আমি টাচে আছি সবাই মনে করে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। তো এর থেকে সহজ কোনো উপায় আছে কিনা বা এই জাতি আশা নিয়ে কি আশা নিয়ে আগামী প্রজন্মের কাছে তুলে দিবে দেশটাকে, আপনি যদি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে সংক্ষেপে বলেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আমরা কথা বলেছি স্বাধীনতা যুদ্ধের, বিশেষ করে বর্তমানে এই ভাষা আন্দোলনের মাসে আমরা কি পেলাম, ভবিষ্যৎ কি এই জাতির, এ নিয়ে অনেক কথাবার্তা আমরা বলেছি। আমার কথাবার্তায় অথবা আপনারা হতাশার সুর লক্ষ্য করেছেন, কিন্তু আমি আশাবাদী মানুষ। আমি আশা করি, যেহেতু 1971 সালে মহান মুক্তিযুদ্ধ দেখেছি, বাংলাদেশের মানুষের সে সাহসী মনোভাব, প্রতিবাদী কণ্ঠস্বর শুনেছি, সুতরাং আমার মনে কোনো সন্দেহ নাই যে বর্তমানের এই দুঃশাসনের অবসান হবে। নিশ্চয়ই বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। একটা জিনিস শুধু বলতে চাই, যে আপনারা বাংলাদেশের ভাগ্য উন্নয়ন কিংবা বাংলাদেশের উন্নয়নকে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেবেন না। আপনারা কেউ ভাববেন না যে এই রাজনৈতিক দলই এসে আপনাদেরকে উন্নয়নের স্বর্গে নিয়ে যাবে। এই দেশটি 16-17 কোটি মানুষের সকলের দেশ। প্রত্যেককে নিজের নিজের অবস্থান থেকে একটু স্যাক্রিফাইস করতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে, গণতন্ত্রের জন্য রাজপথে নামতে হবে। এটি কেবলমাত্র রাজনৈতিক দলের কাজ নয় যে তারা গণতন্ত্র উদ্ধার করবে আর আপনারা তার ফল ভোগ করবেন। এটি 16 কোটি মানুষের দেশ। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। আমার কথাটিকে একটু সারমন বলে মনে হতে পারে, কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি অনুভব করি যে বাংলাদেশে বর্তমানে যদি বিশাল জনগোষ্ঠী, আপন মানুষ যদি নিজ দায়িত্ব পালন না করে, তারা যদি প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে রাজপথে না নামে, তাহলে এই দুঃশাসনের জগৎ দল পাথরকে সরানো যাবে না। বাংলাদেশও উন্নয়নের সেই ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। তাই একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের সকলের কাছে বিনীত নিবেদন যে আগামী দিনের সংগ্রামে আপনারা সবাই স্পেডকে স্পেড বলবেন এবং প্রয়োজনের সময় রাজপথে নেমে আসতে কোনো দ্বিধা করবেন না, এবং প্রতিবাদী কণ্ঠস্বর যাতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সেজন্য আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আমি আপনাকে নবদ্বীপ পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখলেন আমাদের আজকের অতিথির কাছ থেকে শুনলেন, জানলেন বাংলাদেশ সম্বন্ধে। তো আমাদের যে অতিথি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, উনি হতাশার কথা বললো। সর্বশেষ তিনি বলেছেন যে এই জাতি যদি জাগ্রত হয়, এই জাতি যদি রাজপথে বা আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, তবেই এই জাতি মুক্ত হতে পারে। আমরা সেই আশা নিয়ে বাঁচতে চাই। তো ধন্যবাদ সবাইকে। সাথে থাকুন নবদ্বীপ টিভির, এবং আমরা চেষ্টা করছি পরিবর্তন বাংলাদেশ নামক অনুষ্ঠানে বিভিন্ন অতিথিকে এনে বাংলাদেশ সম্বন্ধে জানার এবং বাংলাদেশের সমস্যাগুলো তুলে ধরার জন্য। আমরা যদি কিছুটা হলেও তুলে ধরতে পারি, তবে এই পরিবর্তন বাংলাদেশ নামক অনুষ্ঠানটি সার্থক হবে। ধন্যবাদ সবাইকে। আমি এম এস মামুন আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।